শক্তির সাথে শক্তির লড়াই নতুন কিছু নয়, কিন্তু সব শক্তির থেকে বড় যে শক্তি তার সামনে বাঁধা হয়ে দাঁড়ানোর ক্ষমতা কারণ নেই। মহান এই শক্তির জন্যই বেঁচে রয়েছে এই বৃহৎ মানব সভ্যতা, টিকে রয়েছে বিশ্ব। কিন্তু যখন ধ্বংসকারীর শক্তি মারাত্মক হয়ে ওঠে, যখন সব শক্তিকেই পরাজয় করে দেওয়ার ক্ষমতা তার মধ্যে বিরাজমান হয়ে ওঠে, তখন কি হবে এই সভ্যতা? কি থাকবে, নাকি সেই অপশক্তিকে পরাজয় করার জন্য জন্ম নেবে কোনো এক মহাশক্তি? আজকের গল্প প্রখ্যাত লেখক অভিজিৎ চক্রবর্তীর কলমে মহাশক্তি। লেখকের প্রকাশিত গল্প আকবরী মোহর ও পিশাচ রহস্য এবং মোহনতান্ত্রিক ও আত্মার ভর আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের চ্যানেলে। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে অভিযান, সুপ্রিয়, বর্ণিশা, ইন্দ্রনীল, পার্থ, সৌরভ, সায়ন্তন, সাগ্নিক, শুভ, প্রদীপ্ত, পিনাকি, পার্থপ্রতিম, সোমদর্শী, সায়র, বুবাই এবং সুবর্ণ। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, তন্ত্র ও পুরাণ কেন্দ্রিক এক অপশক্তির পরাজয়ের কাহিনী, মহাশক্তি। আজ পূর্ণিমার রাত। বিশ্ব চরাচর পূর্ণ চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। যেদিকেই তাকানো যায় মায়াময় জ্যোৎস্না মায়াজাল বিস্তার করে সবাইকে যেন আজ রাতে ঘুম পাড়িয়ে দিচ্ছে। কিন্তু রাজা সোমদেবের চোখে ঘুম নেই। তার রাজ্য আর বুঝি রক্ষা করা গেল না। এইবারে বুঝি তার রাজ্যের বিনাশ আসন্ন। এমন সময় দূর থেকে ঘোড়ার খোড়ের আওয়াজ ভেসে এলো। সোমদেব এতক্ষণ যেন এই আওয়াজটারই প্রতীক্ষা করছিলেন। আওয়াজ এসে থামল প্রাসাদের কাছে। ঘোড়া থেকে একজন দীর্ঘদেহী ব্যক্তি নেমে সোজা চলে এলেন রাজমহলের ভেতরে। সিঁড়ি বেয়ে উঠে এলেন দোতলায়, যেখানে রাজা সোমদেব অপেক্ষা করছিলেন। দরজার কাছে এসে ডাকলেন, বন্ধু সোমদেব। রাজা বললেন, ভেতরে এসো বন্ধু কৃষ্ণবর্মা। কৃষ্ণবর্মা ভেতরে এলে রাজা বললেন, বসো। এবার দুজনেই পাশাপাশি দুটি সিংহাসনে বসলেন। রাজা বললেন, খবর বলো। কৃষ্ণবর্মা বললেন, খবর ভালো নয় বন্ধু। কেন ভালো নয়? কেন? আশেপাশের কোনো রাজ্য আমাদের সাহায্য করতে প্রস্তুত নয়। সে কি? কেন? বন্ধু, আমরা যে কারণে ভয় পাচ্ছি তারাও ঠিক সেই কারণেই ভয় পাচ্ছে। রাজা বললেন, আচ্ছা, আমরা যে কারণে ভয় পাচ্ছি সেটা তো আমাদের সন্দেহ। সেই সন্দেহ তো সঠিক নাও হতে পারে। আমিও জানি সেটা বন্ধু। আমাদের ভয় অমূলক হতে পারে, কিন্তু গতবার যে কাণ্ডটি ঘটেছে তা তো সবার চোখের সামনে। এর ফলে এই ভয়টা শুধু আমরা নয়, আশেপাশের সমস্ত রাজ্য পাচ্ছে। সেই কারণেই তো সবাই মিলে একজোট হয়ে চন্দ্রপুরকে আক্রমণ করা উচিত। উচিত যে সেটা সবাই বুঝছে, কিন্তু সমস্যাটা হলো তারা ভাবছে চন্দ্রপুরের সাথে আমাদের শত্রুতা। হয়তো চন্দ্রপুর তাদেরকে কিছু নাও করতে পারে, কিন্তু তারা যদি চন্দ্রপুরের বিরুদ্ধে আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করে তাহলে চন্দ্রপুর তাদেরকে অবশ্যই শত্রু হিসেবে ভাববে। আমরা চন্দ্রপুরের বিরুদ্ধে যুদ্ধে জিততে পারবো না এমন আশা কোনো রাজ্য করছে না। তাহলে তোমার মতে এখন কি করা উচিত? আমার মতে চন্দ্রপুরের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে যাওয়া উচিত। যা হয় কিছু একটা হয়ে যাক এবার। বেশ, তাহলে আগামীকাল সবাইকে নিয়ে মন্ত্রণা কক্ষে বসা যাক। বেশ, সেখানেই না হয় নিজেদের পরিকল্পনা তৈরি করে নেওয়া যাবে। চন্দ্রপুর এবং মধুপুর পাশাপাশি দুই রাজ্য। রাজ্য দুটোই এতদিন ছোট্ট জনপদ ছিল। এই জনপদ দুটোর অধিপতিরা তাদের রাজত্ব বিস্তার করতে শুরু করেন। দুটো জনপদই তাদের রাজত্ব বিস্তারের কাজ শুরু করে প্রায় একই সঙ্গে। বর্তমানে মধুপুর রাজ্যের রাজা হলেন সোমদেব। মধুপুর রাজ্যের বারবারন্ত শুরু হয় রাজা সোমদেবের বাবার আমল থেকে। সেই রাজ্য বিস্তার প্রক্রিয়া এখনও চলছে, কিন্তু সমস্যা হয়েছে পার্শ্ববর্তী রাজ্য চন্দ্রপুর। এই রাজ্যটি তার বিস্তার প্রক্রিয়া চালিয়ে আসছিল। এখন যে কোনো একটি রাজ্য ধ্বংস না হলে আরেকটি রাজ্য বিস্তার লাভ করতে পারবে না।
পার্শ্ববর্তী রাজ্যগুলো বর্তমানে চন্দ্রপুর এবং মধুপুর দুটো রাজ্যের তুলনাহীন বল। ফলে তারা কোনো রাজ্যের সাথেই শত্রুতায় যেতে চায় না, উল্টে তারা চায় চন্দ্রপুর এবং মধুপুরের মধ্যে যাতে শত্রুতা বজায় থাকে। তাহলে এই দুটি রাজ্য নিজেদের মধ্যে যুদ্ধ করে হয় হীনবল হয়ে যাবে, না হলে অন্য রাজ্যের প্রতি নজর দেওয়ার আর সুযোগ পাবে না। চন্দ্রপুরের তুলনায় মধুপুরের সৈন্য সংখ্যা ও সমরাস্ত্রের আয়োজন কম হলেও অসীম সাহসে ভর করে মধুপুর এতদিন চন্দ্রপুরকে আটকে রেখেছে। কিন্তু গত যুদ্ধে একটা অভাবনীয় ঘটনা দেখা যায়। যুদ্ধে তখন মধুপুরের জয় প্রায় নিশ্চিত। এমন সময় অদৃশ্য কোনো শক্তি মধুপুরের সৈন্যকে আক্রমণ করে। এই শক্তি বেছে বেছে শুধুমাত্র মধুপুরের সৈন্যকে মারছিল। চন্দ্রপুরের সৈন্যরা কোনোভাবেই এই অদৃশ্য শক্তির দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছিল না। ফলে একসময় মধুপুর সন্ধি করতে বাধ্য হয়। আচ্ছা, মেলাটা খুব বড় বুঝি? খুব বড়। কি কি পাওয়া যায় সেখানে? অনেক কিছু পাওয়া যায়। মেয়েরা যেতে পারে? হ্যাঁ, মেয়েরা যায় তো সেই মেলায়। আমাকে নিয়ে যাবে? দ্যাট পাগলি, তোকে কি করে নিয়ে যাব? কেন? কি কেন? তোকে সঙ্গে করে নিয়ে গেলে গ্রামের লোকেরা আকথা কুকথা বলবে না? কেন বলবে? তোমার সঙ্গে তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে কেন বলবে? বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু বিয়ে তো এখনো হয়নি। পাহাড়ের নিচে দক্ষিণ দিকে একটা ছোট্ট গ্রাম সোনাচূড়া। এই গ্রামটি মধুপুর রাজ্যের অন্তর্গত। পাহাড়ের অপর পারে চন্দ্রপুর রাজ্যের শুরু। সোনাচূড়া গ্রামের গ্রাম প্রধান জাতিতে কুলীন ব্রাহ্মণ। তার একমাত্র মেয়ে সুধাময়ী। এই অঞ্চলে গৌরী দান করা প্রথা, কিন্তু গ্রাম প্রধান তার প্রাণাধিক প্রিয় কন্যাকে এতদিন বিয়ে দিতে পারেননি। বিয়ে দিলে যে কন্যা পর হয়ে যাবে, চলে যাবে তার দৃষ্টির বাইরে, এটা তিনি সহ্য করবেন কিভাবে? কিন্তু এদিকে নেই নেই করে কন্যার বয়স 12 বছর। এতদিন তিনি লুকিয়ে রেখেছেন। আর তো অপেক্ষা করা যায় না, তাই তিনি এখন অন্য উপায় অবলম্বন করেছেন। পার্শ্ববর্তী গ্রামের কুলীন ব্রাহ্মণ মাধবাচার্যের একমাত্র পুত্র অর্কপ্রভুর সাথে নিজের মেয়ের বিয়ের সম্বন্ধ করেছেন। মাধবাচার্য কুলীন ব্রাহ্মণ এবং অত্যন্ত গরিব। গ্রাম প্রধানের ইচ্ছে বিয়ের পর অর্কপ্রভু তার বউকে নিয়ে সোনাচূড়ায় থাকুক। তাদের থাকার জন্য গ্রাম প্রধান একটি বাড়ি তৈরি করে দেবেন। মাধবাচার্য তার সপরিবার সমেত সোনাচূড়ায় এসে বসবাস করতে পারেন। এদিকে অর্কপ্রভু এবং সুধাময়ী কিন্তু পরস্পরের কাছে অচেনা ছিল না, বরং উল্টোটা। এই সম্বন্ধটা সম্ভব হয়েছিল অর্কপ্রভুর এক দূর সম্পর্কের পিসির মাধ্যমে। অর্কপ্রভুর পিসি এই সোনাচূড়ারই বাসিন্দা। ছেলেবেলা থেকেই সোনাচূড়ায় মাঝে মাঝে অর্কপ্রভু আসত। তখনই বিভিন্ন পূজা পার্বণে গ্রাম প্রধানের বাড়িতে আলাপ হয়েছিল গ্রাম প্রধানের মেয়ে সুধাময়ীর সঙ্গে। যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে এই রকম আলাপ হওয়াটা খুব একটা স্বাভাবিক ব্যাপার ছিল না, কিন্তু অর্কপ্রভু এবং সুধাময়ীর ক্ষেত্রে তা সম্ভব হয়েছিল। এখন অর্কপ্রভুর সাথে সুধাময়ীর বিয়ে ঠিকঠাক হওয়ায় সুধাময়ী নিজে খুব খুশি। তুই আমার কাছে কেন এসেছিস? প্রভু, আর যে বিলম্ব সয় না। আপনি জানেন মধুপুর দখল করা আমার কত দিনের স্বাদ, কিন্তু কবে আমি সম্পূর্ণভাবে মধুপুর রাজ্যের উপর প্রভুত্ব করতে পারবো? তোকে তো আমি শক্তি দিয়েছি। হ্যাঁ, দিয়েছেন, কিন্তু সেই শক্তি কিভাবে ব্যবহার করতে হবে তা আপনি আমাকে জানাননি। শক্তি নিজেই ব্যবহৃত হবে, তোকে শক্তি ব্যবহারের নিয়ম জানতে হবে না। এই শক্তি উচিত সময়ে নিজেই কাজ করতে শুরু করে দেবে। কিন্তু এই উচিত সময়টা কখন? ও, তোকে একটা কথা বলা হয়নি। এই শক্তি শুধুমাত্র আমার ইশারায় কার্যকরী হয়। যুদ্ধে তোর সামনে দাঁড়াতে পারে এমন কোনো শক্তি এই পৃথিবীতে নেই। এতক্ষণ এই কথাবার্তা চলছিল চন্দ্রপুরের রাজা প্রসাদ বর্মন এবং তান্ত্রিক মহাতপের মধ্যে। চন্দ্রপুর রাজ্যের রাজধানীর উপকণ্ঠে একটি জঙ্গলের মধ্যে তান্ত্রিক মহাতপ
কিছুদিন যাবৎ আশ্রয় গ্রহণ করেছেন। তখন যুদ্ধে চন্দ্রপুরের পরাজয় আসন্ন। এমন সময় প্রসাদ বর্মন খোঁজ পান মহাতপের। বলতে গেলেই মহাতপ নিজেই প্রসাদ বর্মনের সাথে যোগাযোগ করতে উৎসাহী হয়ে পড়েছিলেন। সেদিন সূর্যাস্তের পরে যুদ্ধ শেষে সৈন্যরা সেনা শিবিরে ফিরেছে। সেদিনকার যুদ্ধে চন্দ্রপুরের ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। এভাবে যদি যুদ্ধ চলে তাহলে এই যুদ্ধে আর অল্প কিছু সময়ের মধ্যেই চন্দ্রপুরের বিনাশ আসন্ন। প্রসাদ বর্মন প্রধানমন্ত্রী, সেনাপতি ও আরও 2-1 বিশ্বস্ত পাত্রের সঙ্গে তাঁবুর ভেতরে বসেছেন গোপন মন্ত্রণায়। এমন সময় দ্বাররক্ষী দরজা থেকে এঁকে জানালো, মহারাজের জয় হোক। মহারাজ, একজন সন্ন্যাসী আপনার সাথে দেখা করতে এসেছে। সন্ন্যাসী? এই রাতে? যুদ্ধক্ষেত্রে? প্রসাদ বর্মনের ভ্রু দুটো কুঁচকে গেল। কে আসতে পারে তিনি বুঝতে পারলেন না। সঙ্গী সাথী সমেত তিনি তাঁবুর বাইরে বেরিয়ে এলেন। দেখলেন শুধুমাত্র কৌপিন পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। মাথায় বড় জটা, গালে বড় দাড়ি, সারা গায়ে ছাই মাখা, চোখ দুটো জবা ফুলের মতো লাল। প্রসাদ বর্মন চিরকাল অত্যন্ত অহংকারী এবং দাম্ভিক প্রকৃতির মানুষ। সাধু সন্ন্যাসীতে ভক্তি তার কোনোদিনই নেই। সন্ন্যাসীকে দেখে প্রসাদ বর্মন বললেন, কে আপনি? এই যুদ্ধক্ষেত্রে আপনার কি চাই? সন্ন্যাসী বললেন, আমি মহাতপ, তোর বিনাশ আটকাতে এসেছি। মানে? তুই কি এখনো বুঝতে পারছিস না? এভাবে যুদ্ধ চললে আগামীকালই চন্দ্রপুরে চূড়ান্ত পরাজয় ঘটবে। আমি তোর পরাজয় আটকাতে এসেছি। প্রসাদ বর্মনের মুখে একটা ব্যঙ্গের হাসি খেলে গেল। বললেন, এত সৈন্য, সমরাস্ত্র, যুদ্ধ বিশারদ নিয়ে আমি যা করতে পারলাম না তা আপনি একাই করে দিতে পারেন? হ্যাঁ, পারি। বেশ, পারেন যদি তা করে দেখান। আমি করব, কিন্তু তার বদলে আমিও যে কিছু চাই। কি কি চান আপনি? তুই আমার সাথে আয়, আমি কথাটা নির্জনে বলতে চাই। এরপর প্রসাদ বর্মন তান্ত্রিকের সাথে এগিয়ে যান। কিছুটা দূরে সেখানে ফাঁকায় তারা দুজনে কি কথাবার্তা বলেন তা কারোরই কর্ণগোচর হয় না। যদিও শুধু কথাবার্তা শেষে দেখা যায় তান্ত্রিক ফিরে চলেন এবং প্রসাদ বর্মন ফিরে এলেন তার তাঁবুতে। তাঁবুর ভেতরে আবার শুরু হলো পরবর্তী দিনের যুদ্ধ পরিচালনা সম্পর্কে মন্ত্রণা। পরের দিন যুদ্ধ শুরু হলে কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যায় চন্দ্রপুর নিদারুণভাবে পরাজয় বরণ করতে চলেছে। বেঁচে থাকা চন্দ্রপুরের কয়েকজন সৈন্য যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে শুরু করেছেন। এমন সময় শুরু হয়ে গেল এক অদৃশ্য শক্তির আক্রমণ। মুহূর্তে মারা যেতে লাগলো অনেক অনেক সৈন্য এবং তারা সবাই মধুপুরের সৈন্য। কিছুক্ষণের মধ্যেই মধুপুর সন্ধি প্রস্তাব করলে চন্দ্রপুর রাজপ্রসাদ বর্মন তা মেনে নেন। আসলে তিনি বুঝতে পারছিলেন না ঠিক কি ঘটতে চলেছে। এদিকে যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ায় মহাবিরক্ত হন তান্ত্রিক মহাতপ। সেদিন যুদ্ধ অসমাপ্ত থেকে গিয়েছিল। তারপর দুটো দেশই ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করেছে। আগত যুদ্ধে যে কোনো এক পক্ষ বেঁচে থাকবে, অন্য পক্ষ আশ্রয় নেবে ইতিহাসের পাতায়। প্রসাদ বর্মন ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন মহাতপের ক্ষমতা। মহাতপ রাজধানীর ভেতরে প্রবেশ করতে চাননি, তাই তাকে সমাদরে এনে রাখা হয়েছে রাজধানীর নিকটে একটি বনে। আজ প্রসাদ বর্মন এসেছেন মহাতপের সাথে দেখা করতে। একটি বড় গাছের নিচে তৈরি বেদির উপর বসে আছেন তান্ত্রিক। সামনে কিছু কাঠ জড়ো করে আগুন জ্বালানো হয়েছে। বেদির পাশের মাটিতে হাঁটু গেড়ে 2 হাত জোর করে বসে আছেন প্রসাদ বর্মন। চন্দ্রপুর রাজ বললেন, আমি এবার মধুপুরের বিরুদ্ধে অন্তিম যুদ্ধে যেতে চাই। আমার জয় যাতে নিশ্চিত হয়, আপনি দয়া করে তার ব্যবস্থা শুরু করুন। তোর জয় নিশ্চিত, তবে তার আগে একবার আমার জন্য তোকে একটা কাজ করতে হবে। যে কি কাজ? আমি একটা যজ্ঞ করব। এই যজ্ঞের জন্য একটি বিশেষ জিনিস তোকে জোগাড় করতে হবে। আপনি আদেশ করুন। আপনার যজ্ঞের জন্য প্রয়োজনীয় সব কিছু আমি জোগাড় করে আনব। কথাটা শুনে তান্ত্রিক অট্টহাস্য করে উঠলেন। বললেন,
আমার যজ্ঞের জন্য সব উপকরণ তোকে জোগাড় করতে হবে না। তোকে শুধু জোগাড় করতে হবে একটি মাত্র উপকরণ, তাহলেই হবে। কি সেটি? সেদিন যুদ্ধক্ষেত্রেও আপনি একটি বিশেষ জিনিসের কথা বলেছিলেন, কিন্তু সেদিনও আপনি খোলসা করে বলেননি জিনিসটা কি। 10 জন ব্রাহ্মণ কুমার। শুধু 10 জন ব্রাহ্মণের পুত্র হলেই চলবে? হ্যাঁ, তবে শর্ত আছে। কি শর্ত? এদের বিবাহের সম্বন্ধ স্থির হলেও এদের অবিবাহিত থাকতে হবে। বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে অথচ অবিবাহিত এমন 10 জন ব্রাহ্মণ কুমারকে খুঁজে বের করা তো খুবই সমস্যার কাজ। সমস্যার কাজ বলেই তো আমি চন্দ্রপুরের রাজার কাছে এসেছি, না হলে এই কাজ আমার যে কোনো শিষ্যই করতে পারত। বেশ, তাহলে আমাকে কিছুদিন সময় দিন। সময় আমি দিতে পারি, কিন্তু মধুপুর রাজ বেশি সময় দেবে কিনা সেটা আমার সন্দেহ আছে। মানে? যুদ্ধে যে শক্তি তোকে সাহায্য করেছে সেই শক্তিকে আবাহন করেছি আমি, সেই শক্তিকে কাজেও লাগিয়েছি এই আমি। এরপরে আমার নির্দেশেই সেই শক্তি কাজ করবে, কিন্তু আমি আমার প্রাপ্য বুঝে না পেলে আর সেই শক্তিকে কোনো নির্দেশ দেব না। অর্থাৎ এই 10 জন ব্রাহ্মণ কুমারকে আগে খুঁজে এনে আপনার কাছে সমর্পণ করতে হবে, তবেই আপনি আমাকে সাহায্য করবেন, তাই তো? হ্যাঁ, তাই। বেশ, আমি চেষ্টা করছি। আপনি আমাকে একটা কথা বলুন তো, এই 10 জন ব্রাহ্মণ কুমারকে নিয়ে আপনি কি করবেন? সে খবরে তোর কাজ কি? মধুপুর রাজ্য যদি সহজ জয় করতে চাস তাহলে আমার কথা তোকে শুনতে হবে। প্রসাদ বর্মন অত্যাচারী রাজা হিসেবে বেশ প্রসিদ্ধি লাভ করেছে। প্রজাপালনের দিকে তার মন নেই। তার লক্ষ্য রাজ্য বিস্তার করা। ছলে বলে কৌশলে সে তার রাজ্য বিস্তার করে চলেছে। এর ফলে তার রাজ্যের আশেপাশের রাজ্যগুলি সব সময় ভয়ে কম্পিত হতে থাকে। এই বুঝি চন্দ্রপুর তাদের রাজ্য গ্রাস করতে এলো। এহেন প্রসাদ বর্মন ও তান্ত্রিকের মুখভঙ্গি দেখে ভেতরে ভেতরে কেঁপে উঠলেন। কোন পৈশাচিক খেলায় তান্ত্রিক নেমেছেন তা প্রসাদ বর্মন বুঝতে পারল না। তান্ত্রিককে প্রণাম জানিয়ে সে ফিরে এলো নিজের রাজপ্রাসাদে। মন্ত্রণা বসেছে মধুপুর রাজ্যের রাজপ্রাসাদে। ছোট্ট একটি ঘরে রাজার সঙ্গে রাজার বন্ধু কৃষ্ণবর্মা, মধুপুর রাজ্যের প্রধানমন্ত্রী অম্বর রায় এবং প্রধান সেনাপতি আছেন। সোমদেব বললেন, রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন। চন্দ্রপুরের সাথে যুদ্ধ অবশ্যম্ভাবী। গত যুদ্ধে কি ঘটনা ঘটেছিল তাও আপনাদের অজানা নেই। মধুপুরের সেনারা যুদ্ধে চন্দ্রপুরের তুলনায় অধিকতর পারদর্শী। বর্তমানে শক্তিও আমাদের বেশি, কারণ গত যুদ্ধে চন্দ্রপুরের সৈন্যবাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে। কিন্তু গত যুদ্ধে যে ঘটনা ঘটেছিল তাকে অলৌকিক ছাড়া আর কিছুই বলা যায় না। মধুপুর রাজ থামলে অম্বর রায় বললেন, ঘটনা যা ঘটেছিল সেটা সব আমাদের সবার চোখের সামনে, কিন্তু এই ঘটনার নেপথ্যে কারণ কি তা আমাদের জানা দরকার। কৃষ্ণ বর্মা বললেন, সেটা কিভাবে জানা সম্ভব? আপনারা জানেন আমাদের রাজ্যের গুপ্তচর বাহিনী অত্যন্ত শক্তিশালী। সেই গুপ্তচর বাহিনীর মুখের খবর আপনারা চাইলে আমি আপনাদের জানাতে পারি। সোমদেব বললেন, হ্যাঁ, অবশ্যই জানতে চাই। অম্বর রায় দরজার দিকে তাকিয়ে হাঁক দিলেন। এই, কে আছিস? একজন দ্বাররক্ষী ঘরে ঢুকে কুর্নিশ জানিয়ে দাঁড়ালো। অম্বর রায় বললেন, বাইরে শীতের সামন্ত নামে একজন দাঁড়িয়ে আছে, তাকে নিয়ে আয়। দ্বাররক্ষী পুনরায় কুর্নিশ জানিয়ে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে হাঁটু পর্যন্ত ধুতি পরিহিত খালি গায়ে একজন মানুষ প্রবেশ করলেন। দরজা দিয়ে কিছুটা ভেতরে ঢুকে তিনিও কুর্নিশ জানিয়ে দাঁড়ালেন। সোমদেব অম্বর রায়কে জিজ্ঞাসা করলেন, ইনি কে? অম্বর রায় বললেন, ইনি আমাদের রাজ্যের গুপ্তচর বাহিনীর একজন সদস্য। বর্তমানে এর নাম শীতের সামন্ত। চন্দ্রপুর রাজ্যের কিছু খবর আমরা এর কাছ থেকেই পেতে পারি।
রাজা সন্দীপ এবার সীতেশ সামন্তকে বললেন, বেশ, আপনি চন্দ্রপুর রাজ্য সম্পর্কে কি খবর এনেছেন? সীতেশ সামন্ত দুটো হাত বুকের কাছে জড়ো করে বললেন, মহারাজ, চন্দ্রপুরে একজন তান্ত্রিকের আবির্ভাব ঘটেছে। তিনি চন্দ্রপুর রাজ্যের রাজধানী খুব কাছেই একটা জঙ্গলে অবস্থান করছে। উনি কিছু তান্ত্রিক প্রক্রিয়ার সাহায্যে যুদ্ধের ফলাফল নাকি পরিবর্তন করে দিচ্ছেন। কৃষ্ণবর্মা জিজ্ঞাসা করলেন, কিভাবে? আমার কাছে যতটুকু খবর আছে তাতেই তান্ত্রিক পিশাচিত্ত, পৈশাচিক কোনো শক্তিকে উনি ব্যবহার করছেন। গত যুদ্ধে মধুপুরের হার হয়েছে এক পৈশাচিক শক্তির সাহায্যে। প্রধানমন্ত্রী অম্বর রায় বললেন, কেমন পৈশাচিক শক্তি? তা আমি জানি না। জঙ্গলে তান্ত্রিক মহাতপের অবস্থান করা জায়গাটা চন্দ্রপুর রাজ প্রসাদ বর্মন রাজরক্ষী দ্বারা ঘিরে রেখেছেন। ফলে তান্ত্রিক মহাতপ কি ধরনের তন্ত্রচর্চা সেখানে করছেন তা আমি জানতে পারছি না। সোমদেব জিজ্ঞাসা করলেন, আপনি চন্দ্রপুর সম্পর্কে আর কোনো তথ্য বলতে চান? হ্যাঁ, চন্দ্রপুরে বিশালাক্ষী মন্দিরের সামনে আগামী পূর্ণিমায় যে মেলা বসতে চলেছে তাতে চন্দ্রপুর রাজ কিছু একটা কাজ করতে চলেছে। কিছু একটা কাজ? কি কাজ? সোমদেব জিজ্ঞাসা করলেন। জানি না মহারাজ, তবে বিশালাক্ষী মন্দিরের বার্ষিক পূজা উপলক্ষে ওই দেশে বেশ সাজো সাজো রব পড়ে গেছে। প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করলেন, এই মেলা উপলক্ষে কি আপনি কোনো সৈন্য সমাবেশ লক্ষ্য করেছেন? এটা একটা বিরাট মেলা। বিভিন্ন জায়গা থেকে হাজারে হাজারে মানুষ এখানে এসে জড়ো হয় প্রত্যেক বছর। ফলে প্রতি বছরই অল্প বিস্তর রক্ষী বাহিনী মোতায়েন করা হয় মেলার সময়। এবছর সৈন্য মোতায়েনের ক্ষেত্রে এর থেকে বেশি কিছু আমি দেখিনি। সেনাপতি এতক্ষণ চুপ ছিলেন। এবার তিনি বললেন, তাহলে আপনার কি দেখে মনে হলো যে মেলা উপলক্ষে চন্দ্রপুর রাজ কিছু একটা করতে চলেছেন? এটা আমি একদম ভেতর থেকে সংবাদ সংগ্রহ করেছি। বাইরে থেকে কোনো কিছু দেখে এই সংবাদের সত্যতা যাচাই করা যাবে না। সোমদেব বললেন, বুঝলাম। আপনি আর কোনো সংবাদ জানাতে চান? না মহারাজ। বেশ, আপনি তবে এখন আসতে পারেন। এই সংবাদ দেওয়ার জন্য আপনি একটা অতিরিক্ত পুরস্কার যথাসময়ে পেয়ে যাবেন। গুপ্তচর সবাইকে কর্নিশ করে বিদায় নিলেন। সোমদেব বললেন, বিশালাক্ষী মন্দিরের সামনের মেলা নিয়ে চন্দ্রপুর রাজ্য ঠিক কী করতে চলেছে তা আমাদের না ভাবলেও চলবে। আমাদের এখন মনোনিবেশ করা উচিত আগামী যুদ্ধের প্রতি। অম্বর রায় বললেন, কিন্তু মহারাজ, আগামী যুদ্ধের প্রতি চন্দ্রপুর রাজ্যের নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা আছে। গত যুদ্ধে চন্দ্রপুরের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তা সত্ত্বেও তারা যখন বিশালাক্ষী মন্দিরের সামনে মেলা নিয়ে উৎসাহী, তখন নিশ্চয়ই সেখানে কিছু ঘটনা ঘটতে চলেছে। বিশেষত যখন এর মধ্যে একজন তান্ত্রিক জড়িয়ে পড়েছেন, তখন আমার মনে হয় না ওই রাজ্যের কোনো ঘটনাকে ছোট ঘটনা হিসেবে দেখা আমাদের পক্ষে ঠিক হবে। সোমদেব বললেন, ঠিক আছে, আপনি ভিতরে ভিতরে খবর নিতে থাকুন। ওই মন্দিরের সামনে আগামী পূর্ণিমা তিথির উৎসবে ঠিক কি কি ঘটনা ঘটতে চলেছে তা জানুন। যদি দেখা যায় তাতে আমাদের ক্ষতিকর কিছু ঘটবে, তাহলে ব্যাপারটা নিয়ে তখন ভাবনা চিন্তা করা যাবে। দেখতে দেখতে চলে এলো পূর্ণিমা। চন্দ্রপুর রাজ্যের বিশালাক্ষী মন্দিরের সামনে আজ বিশেষ পূজা। এই পূজা উপলক্ষে মন্দিরের সামনে বিরাট মাঠে বসেছে মেলা। মেলা বসেছে আজ থেকে 3 দিন আগে। মেলা চলবে আজকের পরে আরও 3 দিন। 1 সপ্তাহব্যাপী মেলায় আজকেই লোক সমাগম সবচেয়ে বেশি হয়, কারণ আজকেই দেবী বিশালাক্ষীর পূজা। আশেপাশের গ্রাম তো বটেই, অনেক দূর দূর থেকেও মানুষ আজকের দিনে এই মন্দিরে আসেন। সবাই মনে করেন দেবী বিশালাক্ষী অত্যন্ত জাগ্রত দেবী। অনেকে আসেন মানত করতে, আবার অনেকে মানত পূরণ হওয়ায় পূজা দিতে, আবার বেশিরভাগই আসেন কোনো কারণ ছাড়াই, যেমন আজকে অর্ক প্রভু এসেছে। রাত থেকে মন্দির প্রাঙ্গণে একটা সাজে রব। মেলায় যারা বণিকের দল এসেছিলেন তারা এই 7 দিন মেলা প্রাঙ্গণেই থেকে যান। সকাল থেকে আসতে শুরু করেছেন পুণ্যার্থীর দল। সামনেই নদীর ঘাট থেকে স্নান করে অনেকে ভেজা কাপড়ে আসছেন মন্দিরের দিকে, আবার অনেকে দণ্ডি কেটে এগিয়ে আসছেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খুলে যায় মন্দিরের প্রধান দরজা। শুরু হয়ে যায় পূজার প্রস্তুতি। মেলায় খাবারের দোকানে কাঠের উনুনে আগুন জ্বালানো হয়।
গ্রামের লোকেদের সাথে অর্কপ্রভু আজ সকাল সকাল চলে এসেছে এই মেলায়। সোনাচূড়ার কিছু মানুষ মানত করেছিলেন, তাই আজ তারা বিশালাক্ষী মন্দিরে পূজা দিতে চান। যত বেলা হবে ততই ভিড় বাড়বে। এই ভয়ে তারা সদল বলে রাতেই বেরিয়ে পড়েছিলেন চন্দ্রপুরের উদ্দেশ্যে। সূর্যোদয়ের আগেই তারা পৌঁছে গিয়েছিলেন মন্দির প্রাঙ্গণে। অর্কপ্রভুর পূজা দেওয়ার ইচ্ছে নেই, সে এসেছে মেলাটা ঘুরে দেখতে। বছরে একটা সময় নিজের ইচ্ছে মতো সারাটা দিন কাটানো যায়। এছাড়া মেলায় যত ধরনের খাবার পাওয়া যায় তা সারা বছর আর কোথাও মেলে না। এছাড়াও এই বছর তার আগ্রহের কারণ হলো সুধাময়ী। সে তার হবু বউয়ের জন্য কিছু উপহার কিনে নিয়ে যেতে চায়, কিন্তু এই উপহার কিনতে হবে গোপনে, যাতে তার গ্রামের লোকের নজরে না পড়ে। গ্রামবাসীরা দেখতে পেলে তার সাথে ঠাট্টা তামাশা করতে পারে। তাই সে ঠিক করে রেখেছিল, যখন সবাই পূজা দিতে ব্যস্ত হয়ে পড়বে তখনই ধীরে ধীরে সরে পড়তে হবে। যেমন ভাবা তেমন কাজ। গ্রামের সবাই মন্দিরের মূল গেটের কাছে প্রচণ্ড ভিড়ের মধ্যে ভেতরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দুই হাতে আগলে রাখছে পূজার সামগ্রী, যাতে ভিড়ের ধাক্কায় সেগুলো হাত থেকে পড়ে না যায়। ফলে তাদের তখন অন্যদিকে নজর দেওয়ার মতো বিশেষ আগ্রহ নেই। এই সুযোগে অর্কপ্রভু ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। একসময় সে মিশে গেল মেলার বিপুল জনস্রোতের মধ্যে। মধুপুর এবং চন্দ্রপুরের পার্শ্ববর্তী ছোট বড় অনেক রাজ্য আছে। তার মধ্যে মূলত 5টি রাজ্য তুলনামূলকভাবে অন্যান্যদের থেকে একটু বেশি প্রভাব প্রতিপত্তিশালী। এই 5টি রাজ্য তাদের আসন্ন ভবিষ্যৎ নিরূপণ করার উদ্দেশ্যে বসেছে এক মন্ত্রণায়। শক্তিপুরের রাজার গোপন দূত মারফত সবার সাথে যোগাযোগ করা হয় এবং 4টি রাজ্যের রাজারা অত্যন্ত গোপনে সাক্ষাৎ করতে এসেছেন একে অপরের সাথে। আজ তারা বসেছেন শক্তিপুর রাজপ্রাসাদের ভেতরে একটি কক্ষে গোপন মন্ত্রণায়। শক্তিপুর রাজ বলছেন, আমাদের এখন উভয় সংকট। মধুপুর এবং চন্দ্রপুর উভয় রাজ্যই আমাদের সাহায্য প্রার্থনা করেছে। আপনারা জানেন, এক রাজ্য অন্য রাজ্যের সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধে লিপ্ত। অমৃতনগরের রাজা বললেন, জানি রাজন, একই বার্তা আমার কাছেও এসে পৌঁছেছে। আশা করি দুটো রাজ্যের মৈত্রীর প্রস্তাব আমাদের বাকি আরো সব রাজ্যের কাছেও গেছে এবং আপনার মতো আমরা সবাই শঙ্কিত। অচিন্তনগরের রাজা বললেন, এগুলো তো সব পুরনো কথা। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করব। যদি মধুপুরের সাথে মৈত্রী করি তাহলে চন্দ্রপুরের শত্রুতে পরিণত হব। আবার উল্টোটাও সত্যি, এখন মধুপুর বা চন্দ্রপুর কারোর সাথেই যুদ্ধ করার মতো শক্তি আমাদের কারো আছে বলে আমি মনে করি না। সবাই এই কথা শুনে মাথা নাড়লেন। অচিন্তনগরের রাজা বললেন, আবার মৈত্রী গ্রহণ না করে ফেলে রাখলেও সেটা একরকম শত্রুতার নামান্তর হয়ে দাঁড়াচ্ছে। শক্তিপুরের রাজা বললেন, চিন্তাটা অন্য জায়গায়। ধরুন আমরা কোনো একটি রাজ্যের পক্ষে গেলাম, সেই রাজ্যের সাথে মৈত্রী বন্ধনে আবদ্ধও হলাম, কিন্তু বুঝতে পারছি না যে যুদ্ধে কোন পক্ষ বিজয়ী হবে। যদি আমরা মধুপুরের সাথে মৈত্রী বন্ধনে যাই, তারপরে যুদ্ধ শেষে যদি দেখা যায় চন্দ্রপুর যুদ্ধে জিতেছে, তখন শত্রুর মিত্র হিসেবে আমরাও চন্দ্রপুরের শত্রু হিসেবে গণ্য হব। তখন কিন্তু চন্দ্রপুর আমাদের রাজ্য আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। অনন্তনগরের রাজা বললেন, দ্বিধা তারা এমনিও করবে না। এখন দুটো বড় রাজ্য একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে। যুদ্ধটা শেষ হওয়ার অপেক্ষা। যে জিতবে সে এরপরে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বেই। এখন আমরা যদি সেই বিজয়ী রাজ্যের সাথে আগেভাগেই মৈত্রী চুক্তি করে রাখি, তাহলে হয়তো যুদ্ধ শেষে আমাদের রাজ্য রক্ষা করতে পারলেও করতে পারি। শক্তিপুরের রাজা ভুঁড়ু কুচকে মাথা নাড়িয়ে বললেন, সেটা তো বুঝলাম, কিন্তু যুদ্ধে জিতবে কে তা আগে থেকে কিভাবে বুঝব? গত যুদ্ধে অর্থাৎ মধুপুর ও চন্দ্রপুরের মধ্যে যে যুদ্ধ শেষবার হয়েছিল, তার ফলাফল আপনারা জানেন। হ্যাঁ, সেই যুদ্ধ তো অমীমাংসিতভাবে শেষ হয়ে গিয়েছিল।
অমীমাংসিতভাবে শেষ হয়েছিল ঠিকই, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত মধুপুরের জয় নিশ্চিত ছিল। যুদ্ধের একদম শেষ সময়ে এমন কিছু একটা ঘটনা ঘটে যাতে মধুপুর অমীমাংসিতভাবে যুদ্ধ শেষ করতে বাধ্য হয়। আচ্ছা, তাই নাকি? কি এমন ঘটনা ঘটেছিল যাতে যুদ্ধের শেষ মুহূর্তে মধুপুর সন্ধি করতে বাধ্য হয়? বিশেষ করে যেখানে চন্দ্রপুর এবং মধুপুর পরস্পরের বহু দিনের শত্রু, সেখানে শত্রুকে দমন করার সুযোগ পেয়েও মধুপুর তা ছেড়ে দিল কেন? আপনি বুঝতে পারলেন না মহারাজ। মধুপুর ছেড়ে দেয়নি, ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। যুদ্ধে শেষের দিকে এমন কিছু কাণ্ড ঘটেছিল যাতে মধুপুর বাধ্য হয় সন্ধি করতে। কি সেই কাণ্ড? তা আমি জানি না, তবে যতদূর খবর পেয়েছি চন্দ্রপুরের রাজা কোনো এক অলৌকিক শক্তির সাহায্য নিয়েছেন। একারামে রক্ষে নেই সুগ্রীব দোসর, এর মধ্যে আবার অলৌকিক শক্তি? অচিন্তপুরের রাজা বললেন, তাহলে আপনারা সবাই বুঝতেই পারছেন, এক্ষুনি আমাদের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া বোকামির কাজ হয়ে যাবে। আমরা এখনো জানি না কোন রাজ্য কতখানি শক্তিশালী। যেহেতু এই যুদ্ধে শুধু সৈন্যবল ব্যবহৃত হচ্ছে না, সৈন্যবলের সাথে যুক্ত হয়েছে অলৌকিক শক্তিও। শক্তিপুরের রাজা একটু অবাক হয়ে বললেন, তাহলে আমাদের পক্ষে এখন কারো সাথেই মৈত্রী না করাই ভালো। দুই রাজ্যকেই জানিয়ে দিতে হবে আমরা দুই রাজ্যের সাথেই ভালো সম্পর্ক রেখে চলতে চাই। সারাটা দিন অর্কপ্রহর ভালোই কেটেছে। বিরাট বড় মেলা, এদিক ওদিক ঘুরতে ঘুরতে কখন সূর্য ঢলে গেছে পশ্চিম দিগন্তের পারে। এখনও মেলার বেশ খানিকটা দেখা বাকি, কিন্তু এবার বাড়ি ফিরতে হবে। সবার সাথে কথা ছিল, যদি মেলায় কেউ হারিয়ে যায় তাহলে সূর্য ডোবার আগে মেলা প্রাঙ্গণের পশ্চিম দিকে বড় বটগাছটার নিচে সবার সাথে দেখা হবে, সেখানে গিয়ে দাঁড়াতে হবে। কিন্তু অর্কপ্রভু এক ম্যাজিশিয়ানের তাঁবুর সামনে এমন তন্ময় হয়ে খেলা দেখছিল যে কখন সূর্য পশ্চিম পারে ঢেলে গেছে তা খেয়াল করেন। যখন সে খেয়াল করল তখন অনেক দেরি হয়ে গেছে। দ্রুত পায়ে মেলার পশ্চিম পাড়ের বটগাছের কাছে গিয়ে দেখল সেখানে কেউ তার জন্য অপেক্ষা করছে না। অবশ্য এই রাস্তাটা তার অচেনা নয়, এর আগে বার কয়েক সে এসেছে এই রাস্তায়, ফলে সে আর কারোর জন্য অপেক্ষা না করে একা একাই বাড়ির পথ ধরল। পূর্ণিমা রাত, আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে, চারিদিক চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। অর্কপ্রভু দ্রুত পা চালিয়ে চলছিল। পথে মজা নদীর একটি খাত পড়ে। এই নদী খাত বহুকাল আগেই জলশূন্য হয়ে গেছে। এখন বালি, মাটি আর বড় বড় পাথর, চারিদিকে ইতস্তত বিক্ষিপ্ত বড় বড় ঘাসের ঝোপ। জায়গাটা ভালো না, এখানে মাঝে মাঝে বাঘের গর্জন শুনতে পাওয়া যায়। বালির উপর বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। এই জায়গাটা সে যত তাড়াতাড়ি সম্ভব পার হয়ে যেতে চাইছিল, কিন্তু তার হলো না। একটি ঝোপের কাছে আসতেই 4-5 জন লোক ঝোপের ভেতর থেকে বেরিয়ে এসে ওর উপর ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে ওর মুখ বেঁধে দেয়, হাত দুটো পিছমোড়া করে বাঁধে, তারপর টানতে টানতে নিয়ে চলে অন্যদিকে। সুধাময়ের জন্য নিয়ে আসা উপহার যা কিনা গোপনে কিনে নিয়ে যাওয়ার জন্য সে আজ সারাদিন এত ছলছাতুরির আশ্রয় নিয়েছে। মনে মনে সারাদিন ধরে তৈরি করেছে অনেক যুক্তি, যা সে গ্রামে গিয়ে সবাইকে বলবে। সেই সব উপহার পড়ে রইল মজা নদীর তটে। সারা গায়ে অসহ্য যন্ত্রণা। পাশ ফিরতে গিয়ে অর্কপ্রভু অনুভব করল সে পাশ ফিরতে পারছে না। তাকে 2 হাত পিছন দিকে করে সারা শরীর আষ্টে পৃষ্ঠে দড়ি দিয়ে বেঁধে রাখা আছে। সে চোখ খুলল, চারিদিকে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে অন্ধকারটা চোখ সইলে সে দেখে অন্ধকারটা খুব একটা গাঢ় নয়। একটা ঘর, ঘরের দেওয়াল বেড়া দিয়ে তৈরি। বেড়ার ফাঁক দিয়ে বাইরে থেকে আলো এসে ঢুকছে। আলো দেখে বোঝা যায় এখন দিনের বেলা নয়, এখন রাত। যে আলো বেড়ার ফাঁক দিয়ে ঘরে এসে ঢুকেছে এটা সূর্যের আলো নয়, কাছেই কোথাও আগুন জ্বালানো হয়েছে। সেই আলোর একটা লালচে আভা
ঘরের ভেতর ঢুকে অন্ধকারকে কিছুটা পাতলা করে দিয়েছে। বাইরে দু একজন কথা বলছে, কিন্তু অর্কপ্রভ তাদের কথা কিছু বুঝতে পারল না। এবার সে ঘরের চারদিকে তাকালো। তার মতো আরও 4 জন ছেলেকে দড়ি দিয়ে বেঁধে ঘরের মেঝেতে ফেলে রাখা হয়েছে। অর্কপ্রভ উসখুস করছে দেখে একজন বলল, কি ভাই, জ্ঞান ফিরেছে? কে? আমার নাম বেনি মাধব। তোমার নাম কি? অর্কপ্রভ। এটা কোথায়? আমাদের এভাবে হাত পা বেঁধে ফেলে রেখেছে কেন? এটা যে কোথায় তা আমি জানি না, তবে এদের মতলব ভালো নয়। মতলব যে ভালো নয় তা তো বোঝাই যাচ্ছে। আমাদেরকে ধরে এনে এভাবে হাত পা বেঁধে ফেলে রেখেছে। মতলব তো অবশ্যই খারাপ, কিন্তু বাকি 3 জন কি ঘুমাচ্ছে? না, ওদের এখনো জ্ঞান ফেরেনি। তোমাকে এখানে কবে এনেছে? জানি না। আমি জ্ঞান ফেরার পর চোখ খুলে ঘরের ভেতর এভাবেই সবাইকে দেখতে পাচ্ছি। আমার মনে হয় আমাদের সবাইকে একই দিনে অপহরণ করে এখানে আনা হয়েছে। আমি মেলা থেকে ফিরছিলাম। গ্রামের মানুষদের সংকুচিত হয়ে একাই বাড়ির দিকে যাচ্ছিলাম। পথ মধ্যে এক নির্জন জায়গায় কয়েকজন আক্রমণ করে আমাকে অজ্ঞান করে ফেলে, তারপর এখানে নিয়ে আসে। ফলে এই জায়গাটা যে কোথায় সেটা মোটে বুঝতে পারছি না। আমি আমার বাবার ব্যবসায় সহায়তা করি। ব্যবসার কারণে আমি পার্শ্ববর্তী গ্রামের মেলায় গিয়েছিলাম। সেখান থেকে যখন ফিরি তখন আমিও একা ছিলাম। আমাকেও এক নির্জন জায়গায় কয়েকজন আক্রমণ করে। ওদের আক্রমণে আমি অজ্ঞান হয়ে যাই। পরে যখন চোখ খুলি নিজেকেই ঘরের মধ্যে দেখতে পাই। তাই আমিও জানি না এই জায়গাটা কোথায়। ওদের কথাবার্তার আওয়াজে আরও একজন উসখুস করতে শুরু করল এবং মিনিট খানেকের মধ্যে ইত্যাদি কষ্টসূচক শব্দ উচ্চারণ করতে শুরু করল। একটু পরে যখন চোখ খুলে চারিদিক তাকাচ্ছে তখন বেনি মাধব তাকেও জিজ্ঞাসা করল, জ্ঞান ফিরল বন্ধু? এই ছেলেটি বেনি মাধবকে একটি গালাগাল দিয়ে বলল, এই এই তুই তুই কে রে? তুই কে? আমাকে বেঁধে রেখেছিস কেন? ও আমাকে বেঁধে রেখেছিস কেন? জানিস 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 আমি কে? খোল খোল বলছি, খোল বলছি, শিগগিরই খোল, শিগগিরই খোল আমার হাত পায়ের বাঁধন, শিগগিরই খোল। ধীরে বন্ধু, ধীরে। ভালো করে চেয়ে দেখো, আমাকেও তোমার মতো বেঁধে রাখা হয়েছে। আমি তোমাকে বেঁধে রাখিনি, আমিও তোমার মতো বন্দি এখানে। আমি কি বন্দি? আমাকে কে বন্দি করেছে? কে বন্দি করেছে আমাকে? কার ঘাড়ে কয়টা মাথা আছে? আমাকে চেনে না তারা। আমাকে কি বন্দি করেছে তা আমি জানি না, তবে যদি ভূত পিশাচ দত্তি দানব না হয়, মানুষ হয়, তবে তাদের ঘাড়ে একটাই মাথা। আর তোমায় চেনার কথা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব বিখ্যাত মানুষ। যদি তোমার পরিচয়টা দাও তাহলে আমরা খুশি হই। আমার নাম দুর্জয়। নিশ্চয়ই আমার নাম শুনেছ? হ্যাঁ, আমার নাম শোনোনি? তাহলে আমার বাবার নাম নিশ্চয় শুনেছ। আমার বাবা মধুপুরে কুলগুরু। অর্কপ্রভ এবার বলল, ও, আপনি মধুপুরের কুলগুরুর ছেলে? দুর্জয় এতক্ষণ খেয়াল করেনি যে ঘরে সে এবং বেনি মাধব ছাড়াও আরও কেউ আছে। এখন অর্কপ্রভুর গলা পেয়ে সে বলল, তুই এবার কে রে? আমি মধুপুরেই থাকি, আমার নাম অর্কপ্রভ। ওদের কথাবার্তার আওয়াজে এবার বাকি দুজনেরও জ্ঞান ফিরে এলো। এদের দুজনের মধ্যে একজনের নাম নবীন মাধব এবং অন্যজনের নাম প্রকাশ।
কথাবার্তায় বোঝা গেল যে ওদের প্রত্যেককে মেলা থেকে ফেরার পথে নির্জন কোনো স্থানে একাকী পেয়ে 4-5 জন মিলে আক্রমণ করে এবং অজ্ঞান করে এখানে নিয়ে আসে। ফলে কেউই জানে না যে এটা কোন জায়গা এবং কে বা কারা তাদেরকে এখানে এনেছে। তাদেরকে এখানে এনেছেই বা কেন? ওরা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন হঠাৎ বাইরে কয়েকজনের গলার আওয়াজ পাওয়া গেল। মনে হলো তারা যেন এই ঘরের দিকেই আসছে। বাইরে গলার আওয়াজ পেয়ে ওরা সবাই চুপ করে গেল। ওদের আশঙ্কায় সত্যি একসময় ঘরের দরজা খুলে গেল। 4-5 জন মানুষ ওদের মতো আরও একজনকে ধরাধরি করে ঘরে নিয়ে এসেছে। তাকে ঘরের মেঝেতে শুইয়ে দিল। এই লোকটির সারা শরীর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। লোকগুলো যখন বেরিয়ে যাচ্ছিল তখন অর্কপ্রভু তাদের বলল, আপনারা কারা? আমাদের এভাবে এখানে ধরে এনেছেন কেন? অর্কপ্রভুর গলা শুনতে পেয়ে লোকগুলো থমকে দাঁড়ালো। ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলল, ও, জ্ঞান ফিরে এসেছে। ভালো ভালো কথা, একটু বাদে আসছি আমরা। বলে আবার তারা বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেল। অর্থাৎ ওরা সত্যি বন্দী। জায়গাটা রাজার সৈন্যদের দ্বারা অত্যন্ত ভালোভাবে সুরক্ষিত করা হয়েছে। অনুমতি ছাড়া এখানে বাইরে থেকে প্রবেশ করা যেমন অসম্ভব, তেমনি এখান থেকে কারোর চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া খুবই শক্ত। পাশেই একটা কুটিরে তান্ত্রিক মহাতপের আশ্রয়। লোকটি ঘর থেকে বেরিয়ে তান্ত্রিক মহাতপের কাছে গিয়ে বলল, গুরুদেব, ছেলেগুলোর এক এক করে জ্ঞান ফিরে আসছে। ওদের কি দড়ি দিয়ে বেঁধে এইভাবেই রাখবো? মহাতপ তার কুটিরের ভেতরে একটি হরিণের চামড়ার উপরে বসেছিলেন। সেখানে বসে থেকেই তিনি বললেন, আমার সবাইকে অক্ষত এবং সুস্থ অবস্থায় প্রয়োজন, না হলে আমার প্রয়োজন কিন্তু মিটবে না। ওইভাবে দড়ি দিয়ে বেঁধে রাখলে ঠান্ডা মাটিতে পড়ে থেকে অসুস্থ হয়ে পড়বে ওরা। এছাড়াও ক্ষুধা তেষ্টায় ওরা কাবু হয়ে পড়বে। সেটা আমি চাই না। ওদেরকে ভালো করে রাখতে হবে। লোকটি এবার বলল, তাহলে কি গুরুদেব ওদেরকে এক্ষুনি বন্ধনমুক্ত করে দেব? হ্যাঁ, বন্ধনমুক্ত করে দে। তবে ওদের সাথে একজনকে থাকতে হবে যে ওদের দেখভাল করবে। তার সাথে সাথে ওরা যাতে কোনো রকম ষড়যন্ত্র করতে না পারে বা আমাদের কথা জানাতে না পারে তার ব্যবস্থা করবে। ঘরে মহাতপ একা ছিলেন না। তার আসনের কাছে মাটিতে হাঁটু গেড়ে জোর হাত করে আরও একজন বসেছিলেন। তার নাম শ্রীমন্ত। তিনি এবার বললেন, প্রভু, আপনি সেই দায়িত্ব আমাকে দিতে পারেন। মহাতপ বললেন, সেই ভালো। অন্যদের অনেক কাজ, তুই নতুন, তোর ওপর এখনই অন্যান্য কাজ দিতে চাই না। তুই বরং ওদের দেখভালের দায়িত্বটা নে, কেমন? মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে শ্রীমন্ত বললেন, যথা আজ্ঞা প্রভু। তবে ওদেরকে এখানে আনার কারণটা কি একবার জানতে পারি? মহাতপ বললেন, বধার্থ। শ্রীমন্ত আরও একবার প্রণাম করে চুপচাপ চলে গেলেন। যে ঘরে অর্কপ্রভুরা বন্দী হয়েছিল সেই ঘরের দরজা খুলে গেল। ওরা দেখল মধ্যম উচ্চতার এক ব্যক্তি ঘরে প্রবেশ করল। তারপর বললেন, শোনো, তোমরা সবাই বয়সে আমার পুত্র তুল্য, তাই আমি তোমাদের তুমি করেই বলছি। আমি এখন তোমাদের বন্ধনমুক্ত করে দেব, কিন্তু আগে তোমরা আমার কথা একটু মন দিয়ে শোনো। বলেই তিনি দরজার বাইরেটা দ্রুত গতিতে একবার দেখে নিলেন। তারপর আবার আগের জায়গায় ফেরত এসে বললেন, তোমরা দয়া করে আমার কথা শুনে কোনো রকম আওয়াজ করবে না। আর হ্যাঁ, আমাকে তোমাদের সেবা করার জন্য পাঠানো হয়েছে এবং তার সাথে সাথে তোমাদের উপর নজর রাখার কাজও আমাকে করতে হবে। দুর্জয় চিৎকার করে উঠল, আমাদের এখানে বন্দি করে রাখার কারণটা কি? এ ব্যক্তি বললেন, চুপ চুপ চুপ। তোমরা কি এখনই প্রাণত্যাগ করার ইচ্ছা হয়েছে নাকি? তোমাদের এখানে বন্দি করা হয়েছে। তোমাদের সামনে সমূহ বিপদ। আমি আবার বলছি, আমার কথা শুনে তোমরা কোনো রকম আওয়াজ করবে না। আমি চাই তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে, কিন্তু তার জন্য আমার তোমাদের সাহায্য প্রয়োজন। বুঝেছ? বেণীমাধব বলল, আমরা আপনাকে সাহায্য করব।
দুর্জয় বা অন্য কেউ আপনার কথা শুনে আর চিৎকার করবে না। আপনি এবারে বলুন, আমাদের এখানে আটকে রাখা হয়েছে কেন? লোকটি বললেন, বলছি, তার আগে আমি তোমাদের হাত পায়ের বাঁধনগুলো খুলে দিই। দ্রুত গতিতে তার কোমর থেকে ছোট্ট একটা ছুরি বের করে সবার হাত পায়ের বাঁধনগুলো কেটে দিলেন। সবাই উঠে বসলে তিনি বললেন, আমি যতদূর জানি তোমাদের বধ করার জন্য এখানে আনা হয়েছে। কথাটা শুনে সবাই কোলাহল করে উঠতে গেলে বেণীমাধব বলে ওঠে, চুপ চুপ, কেউ চেঁচিও না। আগে শুনি, কে আমাদের বধ করতে চায় আর কেন বধ করতে চায়? লোকটি বললেন, তোমরা সবাই তান্ত্রিক মহাতপের কাছে বন্দী। মহাতপ চন্দ্রপুরের রাজা প্রসাদ বর্মনের আশ্রিত। তোমরা সবাই এখন চন্দ্রপুর রাজ্যের মধ্যে আছো। বেণীমাধব বলল, বেশ, বুঝলাম, আমরা তান্ত্রিকের কাছে বন্দী, কিন্তু জানতে চাইছি আমাদের বধ করতে চাইছে কেন? তান্ত্রিক সম্ভবত কোনো বিশেষ শক্তি লাভের উদ্দেশ্যেই তোমাদের হত্যা করতে চাইছে। অর্কপ্রভু বলল, কিন্তু আপনি আমাদের হঠাৎ সাহায্য করতে চান কেন? লোকটি এই প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ব্যথিত গলায় বললেন, আমার নাম শ্রীমন্ত। কিছুকাল আগে আমার একমাত্র পুত্র নিখোঁজ হয়ে যায়। পরে জানতে পারি তান্ত্রিক মহাতপ তাকে বধ করেছে। তবে সে বিশেষ কোনো শক্তি লাভের উদ্দেশ্যে একের পর এক ব্রাহ্মণ সন্তানকে হত্যা করে চলেছে। আমার একমাত্র পুত্র হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্যই আমি এখানে এসেছি, আর এখানে এসেই তোমাদের কথা জানতে পারি। তাই আমি তোমাদের সাহায্য করার কাজটি নিজে আগ্রহ নিয়েই নিয়েছি। আমি চাই না আমার মতো অন্য কোনো পিতার জীবন শূন্য মরুভূমি হয়ে যাক। অর্কপ্রভু মাথা নিচু করে বলল, আমাদের আপনি ক্ষমা করবেন। আসলে আমরা প্রথমে আপনাকে সন্দেহ করেছিলাম। তোমাদের দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। তোমাদের জায়গায় আমি থাকলেও আমিও সন্দেহ করতাম। যাই হোক, তোমরা এখন এই ঘরেই থাকো, খাওয়া দাওয়া করো। আজ রাতে আমি তোমাদের পালানোর বন্দোবস্ত করে দেব। রাতে কেন? এখনই নয় কেন? এখন চারিদিকে কড়া পাহারা, প্রহরীদের চোখে ধুলো দিয়ে এখান থেকে পালানো মুশকিল। রাত গভীর হলে তখন আশা করি পাহারার কড়াকড়ি একটু হলেও কমবে। তখন আমরা এখান থেকে পালিয়ে যাব। আমরা পালিয়ে গেলে তো আপনি ধরা পড়ে যাবেন, কারণ আপনাকে রাখা হয়েছে আমাদের উপর নজর রাখার জন্য। ধরা হয়তো পড়ে যাব, কিন্তু তোমাদের প্রাণটা তো বাঁচবে। কিন্তু আপনি যে তান্ত্রিককে শাস্তি দিতে চান, তার কি হবে? শোনো, শাস্তি দেওয়ার থেকেও তোমাদের প্রাণ বাঁচানো বেশি জরুরি আমার কাছে। এখন আর কথা নয়, আমি তোমাদের খাবার পাঠানোর ব্যবস্থা করছি। তোমরা হাত মুখ ধুয়ে খাবার খেয়ে বিশ্রাম নাও। এই বলে শ্রীমন্ত চলে গেলেন। এখন গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। না, ঠিক নিস্তব্ধ বলা ভুল হবে। মাঝে মাঝে দুই একটা নিশাচর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। দূরে কোথাও একদল শিয়াল ডেকে উঠল। একটু কান করলে ঝিঝির আওয়াজও কানে আসবে। অন্ধকার ঘরের দরজা ধীরে ধীরে খুলে গেল। এই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা যায় না, বাইরে থেকে বন্ধ করা হয়। একটা ছায়ামূর্তি দরজায় দেখা গেল। সে ভেতরে ঢুকে এলো। ছায়ামূর্তি বলল, তোমরা সবাই তৈরি তো? ঘরের ভেতর থেকে বেণীমাধবের গলা পাওয়া গেল। হ্যাঁ, আমরা সবাই তৈরি। ছায়ামূর্তি বলল, এখন রাত প্রায় শেষ হতে চলল। একটু পরেই আকাশে নতুন দিনের আলো ফুটবে। তোমাদের জীবনে নতুন দিনের শুভ সূচনা হোক, এই প্রার্থনা করি সেই মহাশক্তির কাছে। আমি দেখে এসেছি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকের পাহারাদারেরা ঘুমে টলছে। আমরা ধীরে ধীরে ওই দিকেই যাব। তোমরা আমার পেছন পেছন এসো, তবে সাবধান, কেউ যেন আওয়াজ না করে। এই কথা বলে লোকটি ঘরের বাইরে বেরিয়ে গেল। তার পেছনে পেছনে আরও 6 জন ঘর থেকে বের হলো। 6 জনে চলতে লাগলো
বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে। আকাশে দ্বিতীয়ার চাঁদ। আজকে চাঁদের ঔজ্জ্বল্য পূর্ণিমার থেকে কিছু কম নয়। চারিদিক চাঁদের আলোয় যেন ধুইয়ে যাচ্ছে। ফলে এই দলটির ধীরে ধীরে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে যেতে কোনো অসুবিধা হচ্ছে না। বাড়িটি চারিদিক দিয়ে বেড়া দেওয়া। দক্ষিণ পশ্চিম দিকে গিয়ে দেখা গেল বেড়া সেখানে ভাঙা। ছায়ামূর্তিকে চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে। সে শ্রীমন্ত। তিনি বললেন, আমি আগেই বেড়াটা ভেঙে রেখে গেছি, কারণ এখান থেকে পাহারাদারদের রাতে অবস্থান করার জায়গাগুলি একটু কোনাকুনি হয়, তাই তারা জেগে থাকলেও খুব একটা খেয়াল করতে পারবে না। অর্কপ্রভু জিজ্ঞাসা করল, পাহারাদাররা কি জেগে আছে? আমি একটু আগেও দেখে এসেছি, এদিকের পাহারাদাররা সবাই ঘুমে ঢুলছে। তোমরা এখনই এখান থেকে পালাও। আপনি কি আমাদের সঙ্গেই যাবেন? না, আমি যাব না, আমি এখানেই থাকবো। কিন্তু এখন এখানে থাকলে আপনার তো বিপদ হতে পারে। শ্রীমন্ত বলল, আমি বলবো তোমরা লুকিয়ে পালিয়েছো। তোমরা যে পালিয়েছো তা আমি জানি না, ফলে আমাকে সন্দেহ করবে না। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমি আমার প্রতিশোধ সম্পূর্ণ করতে পারবো না। যাও, তোমরা আর দেরি করো না। ওরা এক এক করে সবাই বেড়ার ফোঁকর দিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে কিছুটা দূরে প্রহরীরা এক জায়গায় বসে ঘুমে ঢুলছে। এছাড়া চারিদিকে আর কেউ কোথাও নেই। ওরা সবাই পা টিপে টিপে সোজা এগিয়ে গিয়ে গাছগাছালির পেছনে অদৃশ্য হয়ে গেল। সবাই যতক্ষণ না দৃষ্টির বাইরে বেরিয়ে যায় ততক্ষণ শ্রীমন্ত সেখানেই দাঁড়িয়েছিলেন। এরপর তিনি ফিরলেন। ধীরে ধীরে নিজের থাকার জায়গার দিকে এগোচ্ছেন। একটা কুটিরে তাকে থাকতে দেওয়া হয়েছে। তিনি সেই কুটিরের দরজার সামনে এসে ভয় কেঁপে উঠলেন। স্বয়ংতান্ত্রিক মহাতপ সেখানে দাঁড়িয়ে। মহাতপ শ্রীমন্তকে দেখে বলে উঠল, নিজেকে খুব চালাক ভাবিস তাই না? হ্যাঁ, ভেবেছিলি আমি কিছুই বুঝতে পারবো না? আপনি কি বলছেন প্রভু? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই, কে আছিস? একে বন্দি কর। এ কথা বলেই মহাতপ হাঁক দিলেন। বলতেই দুজন রাজপ্রহরী এসে দুদিক থেকে শ্রীমন্তর দুটো হাত ধরল এবং দড়ি দিয়ে দুই হাত পিছমোড়া করে বেঁধে ফেলল। শ্রীমন্ত বললেন, শয়তান, তুই তোর অভিষ্ট কোনোদিনও লাভ করতে পারবি না। ছেলেগুলোকে আমি এখান থেকে বের করে দিয়েছি, এতক্ষণে ওরা অনেক দূরে চলে গেছে। মহাতপ আবার হা হা করে হেসে উঠলেন। তারপর বললেন, ওরা এতক্ষণে অনেক দূর চলে গেছে তাই নাকি? মূর্খ, ওই দেখ। বলে তিনি বাড়ির দরজার দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। শ্রীমন্ত সেদিকে তাকিয়ে দেখে ফ্যাকাশে হয়ে গেলেন। অর্কপ্রহরা সবাই রাজপ্রহরীর হাতে বন্দী হয়েছে। রাজপ্রহরীরা ওদেরকে আবার আগের মতো দড়ি দিয়ে পিছমোড়া করে বেঁধে এদিকে টানতে টানতে নিয়ে আসছে। মহাতব রক্তচক্ষু করে নির্দেশ দিলেন, এদের সবাইকে ওই ঘরে নিয়ে গিয়ে আটকে রাখ। দড়ি খোলার দরকার নেই। সময় সময় জল আর খাবার দিবি। আগামী অমাবস্যাতেই আমার অভিষ্ট পূরণ হবে। মোট 10 জনকে আমার দরকার। ইতিমধ্যে বাকিদেরকেও পাওয়া যাবে। আর উপরই পাওনা রইল ওই বোকা ব্রাহ্মণ শ্রীমন্ত। ওকে হত্যা করে আমি আমার ভৃত্য পিশাচের দলে ওকে দলভুক্ত করব। বলুন, আপনি আমার সঙ্গে কেন দেখা করতে চেয়েছেন? মহারাজ, অর্কপ্রভু নামে এক ব্রাহ্মণ কুমার কিছুদিন যাবৎ নিখোঁজ। এই ব্রাহ্মণ কুমার আমার পুত্রতুল্য। ওর সাথে আমি আমার কন্যার বিবাহের ঠিক করেছি। আমরা সম্ভব অসম্ভব সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও খোঁজ পাইনি। তাই শেষ ভরসাস্থল হিসাবে আপনার কাছে এসেছি। সকালে রাজমহলের সামনে প্রশস্ত প্রাঙ্গণে মহারাজ সোমদেব
প্রধানমন্ত্রী ও কুলগুরুর সঙ্গে আলাপ আলোচনা করছিলেন। কুলগুরুর পুত্র দুর্জয়ও কিছুদিন যাবৎ নিখোঁজ। কুলগুরু সেই বিষয়ে পরামর্শ করতে এসেছিলেন রাজার কাছে। এমন সময় সুধাময়ীর পিতা সোনাচূড়া গ্রামের গ্রাম প্রধান সেখানে এসে হাজির হন এবং মহারাজের সাথে কথোপকথন শুরু হয়। মহারাজ জানতে চান কবে থেকে অর্কপ্রভু নিখোঁজ। সেদিন মেলা থেকে ফেরত এসে গ্রামের সবাই জানিয়েছিল যে মেলাতে অর্কপ্রভু হারিয়ে গেছে। এরপর সে ফেরত না আসায় গ্রামের একদল মেলা ও তৎসংলগ্ন অঞ্চলে তন্ন তন্ন করে সব খুঁজেছে, কিন্তু অর্কপ্রভুকে পাওয়া যায়নি। গ্রাম প্রধান সেসব কথা বিস্তারিতভাবে রাজাকে বললেন। রাজা কিছু বলতে যাবেন এমন সময় দুজন রক্ষী অন্য একজনকে ধরে নিয়ে সেখানে নিয়ে এলেন। এই ব্যক্তির পরনে চন্দ্রপুরের রাজরক্ষীর বেশ। রাজা তার পোশাক দেখে একটু আশ্চর্য হলেন। যে রক্ষীরা তাকে ধরে নিয়ে এসেছে তাদের মধ্যে একজন বললেন, মহারাজ, এই ব্যক্তি চন্দ্রপুরের রাজরক্ষী, আপনার সাথে দেখা করার জন্য জোরাজুরি করছিলেন। রাজা বললেন, বেশ, আপনি বলুন আমার সঙ্গে দেখা করতে চাইছেন কেন? এই ব্যক্তি বললেন, মহারাজ, আপনার সাথে আগেও আমার দেখা হয়েছে। আমি শীতের সামন্ত। রাজা এবং প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ তাকে চিনতে পারলেন। রাজা বললেন, হ্যাঁ, আমি আপনাকে চিনতে পেরেছি। ইনি আমার পরিচিত, আপনারা ওনাকে ছেড়ে দিন। রাজরক্ষীরা শীতের সামন্তকে ছেড়ে দিয়ে রাজাকে কুর্নিশ জানিয়ে চলে গেল। রাজা বললেন, এবার বলুন আপনি কি বলতে চান? শীতের সামন্ত হাত জোর করে বললেন, মহারাজ, চন্দ্রপুরের রাজা তার রাজধানীর কাছে একটি জঙ্গলে তান্ত্রিক মহাতপের আশ্রয়স্থল বানিয়েছেন। সেখানে রাজরক্ষী দিয়ে অত্যন্ত কড়া পাহারার বন্দোবস্ত করেছেন তিনি। আমি চন্দ্রপুরের রাজরক্ষীর বেশে সেখানে প্রবেশ করেছি। মহারাজ, তান্ত্রিক মহাতপ অতি ভীষণ এক যজ্ঞের ব্যবস্থা করেছেন সেখানে। আগামী অমাবস্যার নিশীতে সেই যজ্ঞ হবে। ওই যজ্ঞে নাকি 10 জন ব্রাহ্মণ কুমারকে বধ করা হবে। গত যুদ্ধে মধুপুরের হারের একমাত্র কারণ এই তান্ত্রিক মহাতপ। শুনেছি এই যজ্ঞ শেষ হলে তান্ত্রিক অমিত শক্তি লাভ করবেন। গত যুদ্ধে যে শক্তি আমাদের সৈন্যবাহিনীকে হারিয়েছে, সেই শক্তির পরিচালনা তান্ত্রিক এখনও রাজা প্রসাদ বর্মনের হাতে দেননি। আগামী অমাবস্যা নিশীতে যজ্ঞ শেষ হলে তান্ত্রিক এই পরিচালনার পদ্ধতি রাজাকে শিখিয়ে দেবেন। চন্দ্রপুরের রাজা আগামী অমাবস্যা নিশীর জন্য অপেক্ষা করছেন। তান্ত্রিকের শক্তিতে বলিয়ান হয়ে তিনি মধুপুর আক্রমণ করবেন। এই 10 ব্রাহ্মণ কুমারকে তান্ত্রিক কোথা থেকে কিভাবে পেয়েছেন? এই 10 জন ব্রাহ্মণ কুমারকে তান্ত্রিক জোগাড় করেননি, জোগাড় করেছে প্রসাদ বর্মনের লোকজন। তান্ত্রিকের কথা মতো এদেরকে জোগাড় করা হয়েছে। তবে এই 10 জন ব্রাহ্মণ কুমার সবাই মধুপুরের বাসিন্দা, কারণ প্রসাদ বর্মন চান না যে তার রাজ্যের লোকজন এখনই তার প্রতি বিরূপ হয়ে ওঠে। তাই তিনি রাজ্যের কারোকে অপহরণ করেননি। বুঝেছি, আপনি যে এখানে এসেছেন তা কেউ জানতে পারেনি। আমি একদিনের জন্য ছুটি নিয়ে এসেছি। অত্যন্ত দ্রুতগামী ঘোড়ায় এসেছি। আশা করি সময় মতো সেখানে পৌঁছে যাব, আবার গিয়ে সেখানে আমার কাজে নিযুক্ত হব। কুলুগুরু বললেন, ওই 10 জন ব্রাহ্মণ কুমারকে আপনি চিনতে পেরেছেন? শীতের সামন্ত বললেন, ক্ষমা করবেন আমায়। আপনি কেন এই প্রশ্ন জিজ্ঞেস করেছেন আমি বুঝতে পেরেছি। এই সংবাদটা বোধহয় আমার আগেই দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আপনার ছেলে ওখানে বন্দী হয়ে আছে। গ্রাম প্রধান জিজ্ঞাসা করলেন, আর অর্কপ্রভু নামে কি কেউ আছে? শীতের সামন্ত জিজ্ঞাসা করলেন, সে কি বিশালাক্ষী মন্দিরের সামনে যে মেলা হয়েছিল সেখানে গিয়ে হারিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। তাহলে সেও ওখানে বন্দী হয়ে থাকতে পারে, কারণ ওখানে এখনো পর্যন্ত যারা বন্দী হয়ে রয়েছে তারা সবাই মেলা থেকে ফেরার পথে অপহৃত হয়েছে। বাকিদের শুনেছি অন্য জায়গা থেকে অপহরণ করে আনা হচ্ছে। রাজা বললেন, ধন্যবাদ আপনাকে। আপনি যে খবর আমাদের দিলেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি এবার আসুন। শীতের সামন্ত রাজাকে কুর্নিশ করে দ্রুত পায়ে এখান থেকে প্রস্থান করলেন। রাজা হাঁক দিলেন, এই কে আছিস? সেনাপতিকে আসতে বল। কুলগুরু বললেন, সেনাপতিকে কি কারণে আহ্বান করছেন মহারাজ? রাজা বললেন, আগামী অমাবস্যার রাতেই এই সমস্যার সমাধান করতে হবে, আর সময় নষ্ট করা যাবে না। আপনি কি ভাবছেন সৈন্য বলের দ্বারা আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন? আপনার কি গত যুদ্ধের ফলাফল মনে নেই? তাহলে আমায় কি করতে আদেশ করেন? এই অলৌকিক শক্তির সাথে লড়াই করার জন্য অলৌকিক শক্তির প্রয়োজন।
তান্ত্রিক মহাতবের নাম আমি শুনেছি, কিন্তু মহাতব আমায় চেনে না। এবার চিনবে। ওকে ওর কাজের জন্য উপযুক্ত শাস্তি দেব। আমার পুত্র বিবাহের জন্য বাগদত্ত ছিল। আমার হবু পুত্রবধূকে এই সময় খুব প্রয়োজন ছিল, কিন্তু তাকে পাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় কেন? আপনি বলুন, আমি তাকে নিয়ে আসার ব্যবস্থা করছি। আপনি চিন্তা করবেন না, কারোর কোনো রকম অসম্মান হবে না। মহারাজ, আপনি বুঝতে পারছেন না, বিবাহের আগে এইরকম একটা সমস্যার কথা তাদের কর্ণগোচর হলে তারা হয়তো এই সম্পর্কটা ভেঙে দেবে। সেই কন্যাকে এখানে নিয়ে আসা সম্ভব নয়। তাহলে কি করা চায়? গ্রাম প্রধান এতক্ষণ চুপ করেছিলেন, এবার বললেন, আপনার হবু পুত্রবধূকেই কি প্রয়োজন? অন্য কেউ হলে হবে না? অর্কপ্রভুর কথা একটু আগে আপনাদের বললাম, সেও ওখানে বন্দী। আমার কন্যা অর্কপ্রভুর বাগদত্তা। কুলগুরুর চোখে মুখে আশার আলো ফুটে উঠল। সঙ্গে সঙ্গে তিনি বললেন, হ্যাঁ হবে, আপনার কন্যার দ্বারাই হবে। আপনি কি নিয়ে আসবেন আপনার কন্যাকে? জেনে রাখুন, প্রাণ সংশয়ের সম্ভাবনাও রয়েছে। প্রাণ সংশয়ের ভয় আমি পাই না। আর আমার কন্যা, আমি যতদূর জানি, খুব সাহসী। আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে। কুলগুরু বললেন, বেশ, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আজ অমাবস্যা। সূর্য ডোবার আগে থেকেই মহাতপের আশ্রয়স্থলের কাছে অত্যন্ত ব্যস্ততা রাজমহলের ভেতরে এবং বাইরেও। সেনাকে তৈরি রাখা আছে যে কোনো মুহূর্তে আক্রমণের জন্য। মহাতপ জঙ্গলের ভেতরে যে কুটিরে অবস্থান করেন তার সামনে একটা বড় যজ্ঞবেদী তৈরি করা হয়েছে। তার চারপাশে সাজানো হয়েছে বিভিন্ন উপকরণ। যজ্ঞবেদীর অদূরেই রাখা আছে একটা বড় চকচকে খড়গ। 10 জন ব্রাহ্মণ কুমারকে পাওয়া গেছে যারা বিয়ের জন্য বাগদত্ত। তাদের সবাইকে চন্দন ও হলুদ মাখিয়ে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে গলায় মালা দিয়ে তৈরি করা হয়েছে। তাদের এক এক করে এখন যজ্ঞবেদীর কাছে নিয়ে আসা হলো। তান্ত্রিক এসে নির্দিষ্ট আসনে বসতে যাবেন, এমন সময় বাড়ির সামনে এক কোলাহল উপস্থিত হলো। তান্ত্রিক ভুঁড়ু কুঁচকে হুঙ্কার দিলেন, এত গোলমাল কিসের? একজন রক্ষী এসে জানালো, প্রভু, এক ব্যক্তি আপনার সাথে দেখা করতে চায়। এই সময়? না, এখন দেখা হবে না, বলে দে। বলেছি প্রভু, কিন্তু সে শুনতেই চাইছে না। বারবার বলছে সে নাকি আপনাকে তন্ত্রে পরাস্ত করতে পারে। কি বললি? আমি মহাতপ, আমায় তন্ত্রে পরাস্ত করতে পারে? কে সে? ঠিক আছে, নিয়ে আয় ওকে। আমি দেখতে চাই কে আমাকে তন্ত্রে পরাস্ত করতে পারে। বলা মাত্র রক্ষী ছুটে গেল। তারপরেই 2-3 জন মিলে একজনকে ধরে নিয়ে এলো। এই ব্যক্তি মধুপুরের কুলগুরু। মহাতপ বললেন, এই কে তুই? কুলগুরু বললেন, আমি কে সেই পরিচয় ক্ষেত্রে নিষ্প্রয়োজন। আমি তোকে তন্ত্রবিদ্যায় পরাস্ত করতে এসেছি। মহাতপ এবার ব্যঙ্গের স্বরে বলে উঠলেন, হো, পিতৃহৃদয় ছুটে এসেছে তার সন্তানকে বাঁচাতে। আজকে আমি অমিত শক্তিশালী হয়ে যাব রে। সেই সঙ্গে আরো 2 জন পিতা প্রাণ হারাবে। পিতৃহৃদয় নয়, তোর সাক্ষাৎ মৃত্যু। তন্ত্রের জোর খাটিয়ে দেখ, সরে যেতে বল এই রক্ষীদের। তুই যজ্ঞের আসনে বস, আমিও এখানে যজ্ঞ শুরু করি। দেখি কার দৌড় কত দূর। বেশ, তাই হোক। বলে তিনি যজ্ঞদেবীর কাছে নিজের আসনে বসে পড়লেন। শুরু করলেন যজ্ঞ। এদিকে কুলগুরু বিরাট বড় বড় থলি ভর্তি করে যজ্ঞের উপকরণ নিয়ে এসেছিলেন। তিনি সেগুলো ভেতরে এনে আরও একটা যজ্ঞবেদী সাজালেন। শুরু হলো 2 তান্ত্রিকের সামনাসামনি 2 রথ। অদ্ভুতভাবে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। এমনিতেই অমাবস্যার রাত্রি, চারিদিক অন্ধকার। কিন্তু অন্ধকার যেন এই 2 যজ্ঞবেদীকে কেন্দ্র করে আরও বেশি ঘনীভূত হয়ে এসেছে। ঝড়ের আগের মতো চারিদিকটা থমথম করছে, যেন এখনই বিরাট বিপর্যয় কিছু ঘটবে।
দুই তান্ত্রিক কোনো দিকে মন না দিয়ে সমানে যজ্ঞে আহুতি দিতে লাগলেন। হঠাৎ মনে হল এই ক্ষুদ্র স্থানটিতে যেন আরো অনেক মানুষের ভিড়। এতক্ষণ এদেরকে দেখা যায়নি। এই মানুষগুলোই এবার ধীরে ধীরে দুই যজ্ঞবেদীকে কেন্দ্র করে বৃত্তাকারে ঘুরতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল এরা মহাতপের ভৃত্য সব পিশাচের দল। মহাতপ এদেরকে আহ্বান করেছে কুলগুরুর যজ্ঞ পণ্ড করার জন্য। পিশাচদের চিৎকারে রাতের অন্ধকার যেন খান খান হয়ে যেতে লাগলো। দুই তান্ত্রিকের অনবরত উচ্চারণ করা মন্ত্র এদের চিৎকারে ডুবে যেতে লাগলো। পিশাচের দল এই ছোট্ট অঞ্চল জুড়ে তাণ্ডব চালাচ্ছে। এরা দুজনের কারোর যজ্ঞের উপকরণ স্পর্শ করার চেষ্টা করলেও করতে পারছে না। কুলগুরুর যজ্ঞ বন্ধ করতে না পেরে এরা আবার কুলগুরুর উপর হামলা চালালো। কোথা থেকে হাড় মাংসের টুকরো পশু পাখির মল এসে পড়তে লাগলো কুলগুরুর পায়ে। পাথরের টুকরোর আঘাতে তার মাথা ফেটে গেল। রক্তের একটা ধারা কানের পাশ দিয়ে গড়িয়ে নেমে তার শরীর ভিজিয়ে দিতে লাগলো। পাথর এবং হাড় অন্যান্য জিনিসের বৃষ্টি বন্ধ হলো না। কুলগুরুর সারা শরীর ক্ষত বিক্ষত হতে লাগলো। একসময় মনে হলো তিনি আর যজ্ঞ সম্পূর্ণ করতে পারবেন না, অথচ তিনি এসব কিছু ভ্রুক্ষেপ করলেন না। এমন সময় তিনি উচ্চস্বরে হাঁক দিলেন, জয় মা, জয় মা। হঠাৎ দেখা গেল বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে একটা বালিকা মূর্তি দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। অর্কপ্রভর গলা শোনা গেল, সুধাময়ী। সুধাময়ী কুলগুরুর কাছে এসে দাঁড়ালো। আমি এসেছি। কুলগুরু তাকে যজ্ঞবেদীর কাছে দাঁড়াতে বললেন। এরপর দেখা গেল এক অদ্ভুত কাণ্ড। কুলগুরু বা মহাতপ যজ্ঞবেদীর দিকে যখনই ফুল ছুড়ে দিচ্ছেন সেগুলি গিয়ে পড়ছে সুধাময়ীর পায়ে। এমন ঘটনা দেখে মহাতপ হুঙ্কার দিয়ে উঠলেন, এসব কি হচ্ছে? আমার সঙ্গে চালাকি? দেখ তবে। বলে তিনি এক মুঠো গুঁড়ো গুঁড়ো কিছু দ্রব্য হাতে নিয়ে মন্ত্র পড়ে পুঁ দিয়ে বাতাসে উড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেই প্রেতের দল সুধাময়ীকে আক্রমণ করল। এদিকে সুধাময়ীর শরীরে যত আঘাত লাগল তত তার রূপ ভীষণ থেকে ভীষণতর হয়ে উঠল। প্রেতের দলের আঘাতে তার সারা শরীর থেকে তখন রক্তপাত হওয়া শুরু হয়েছে। তার শাড়ি রক্তে ভিজে কালচে লাল হয়ে উঠতে লাগলো। একসময় দেখা গেল এলো চুল চারিদিকে ছড়িয়ে দিয়ে সুধাময়ীর মাথাটা ভীষণভাবে দুলছে। তারপরে ছুটে গিয়ে সে তুলে নিল যজ্ঞবেদীর পাশে রাখা সেই খড়গ। খড়গ হাতে, এলো চুল, রক্তে ভেজা শাড়ি। সুধাময়ীকে চেনার আর উপায় নেই। দেখে মনে হচ্ছে রণরঙ্গেরই বেশে স্বয়ং মহাশক্তি নেমে এসেছে। তার খড়গের সামনে ভূত প্রেত কেউ টিকতে পারছে না। সুধাময়ীর এই রূপ দেখে এবার মহাতপ ভয় পেয়েছে। সে বুঝতে পেরেছে যত সহজে সে তার কার্য সমাধা করবে ভেবেছিল তত সহজে হবে না। তার পিশাচ ভৃত্যের দল ইতিমধ্যে অর্ধেক হয়ে গিয়েছে। সুধাময়ীর খড়গের ছোঁয়া মাত্র তারা প্রেত থেকে মুক্তি পাচ্ছে, অদৃশ্য হয়ে মিশে যাচ্ছে বাতাসে। মহাতপ বুঝতে পারল সে তার জীবনে এই প্রথম ভীষণতম শক্তির সম্মুখীন হয়েছে। সে এবার তাই আহ্বান করতে লাগলো সেই মারাত্মক শক্তিকে, যার দ্বারা সে গত যুদ্ধে মধুপুরকে ধরাশায়ী করে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই মনে হলো থমথমে পরিবেশ কেটে গিয়ে যেন একটা ঝড় উঠেছে। চারিদিকে গাছপালা হাওয়ায় ভীষণ দুলছে। একটা ছোট্ট ঘূর্ণিঝড় যেন প্রবেশ করল যজ্ঞস্থলে। একটা ভীষণ আকায় মূর্তি হিংস্রভাবে তাকিয়ে আছে সুধাময়ীর দিকে। এই মূর্তিটাকে এর আগে মহাতপ ছাড়া এখানে উপস্থিত আর কেউ দেখেনি। মূর্তিটার মাথাটা কুকুরের, কিন্তু শরীরটা মানুষের। পা দুটো সিংহের মতো, পেছনে একটা লেজ আছে। মাথাটা কুকুরের মতো হলেও তাতে দুটো তীক্ষ্ণ শিং রয়েছে। মূর্তিটার চোখে ভীষণ দৃষ্টি, দুই চোখ দিয়ে যেন সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। প্রাণীটা এক পা করে সুধাময়ীর দিকে এগোতে লাগলো। প্রাণীটাকে দেখা মাত্র সুধাময়ীর চেহারা আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। চুলগুলো খোলা হাওয়ায় উঠছে, দু চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়ছে। খড়গ হাতে সুধাময়ীও এক পা করে এগোতে লাগলো। এতক্ষণ প্রেতেরা যজ্ঞের কোনো উপকরণকে স্পর্শ করতে পর্যন্ত পারেনি। এবার দেখা গেল যজ্ঞের সমস্ত উপকরণ হাওয়ায় ভাসছে এবং তীরের মতো ছুটে গিয়ে সেগুলি সুধাময়ীর গায়ে আছড়ে পড়ল। কিন্তু সুধাময়ী অবিচল। হঠাৎ মনে হলো যেন বিদ্যুৎ চমকে উঠল। সবাই তাকিয়ে দেখল বিদ্যুতের চমক নয়,
সেটা সুধাময়ীর হাতে ধরা খড়গের চমক। এক আঘাতে মাহাতবের শেষ চেষ্টায় শক্তি দুখণ্ডে বিভক্ত হয়েছে। অদ্ভুত এই প্রাণীটার দেহের দুটো খণ্ড মাটিতে পড়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এদিকে মাহাতবের দুই হাত কাঁপছে। সে সমস্ত মন্ত্র ভুলে গেছে। তার শক্তির প্রধান আধার ছিল এই অদ্ভুত প্রাণী। এই প্রাণীটা ধ্বংস হওয়ায় মাহাতবের যন্ত্রের জারি জুড়ি শেষ। এদিকে সুধাময়ের হাত থেকে খড়গ খসে পড়েছে। সে পায়ে পায়ে অর্কপ্রভুর কাছে এসে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আজ অর্কপ্রভু ও সুধাময়ের বিবাহ। মহা ধুমধাম করে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। চন্দ্রপুরের রাজা এবং মহাতব মধুপুরের সৈন্যদের হাতে সেদিন রাতেই বন্দী হয়েছেন। ফলে মধুপুর রাজ সোমদেব চন্দ্রপুর অধিগ্রহণ করেছেন। তিনি কুলগুরু সমেত এসেছেন আজকের বিবাহ অনুষ্ঠানে। বিবাহ অন্তে স্বামী স্ত্রী কুলগুরুকে প্রণাম করলে তিনি তাদের আশীর্বাদ করলেন। সুধাময়ী তখন তাকে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমার একটা প্রশ্ন আছে। বলো মা। সেদিন আপনি আমায় ডেকেছিলেন কেন? আপনি তো একাই কাজটা করতে পারতেন। না মা, আমি একা ওই কাজ করতে পারতাম না। আমি জানতাম মহতব অত্যন্ত শক্তিশালী। তার বিরুদ্ধাচরণ করতে গেলে আরো বড় শক্তি প্রয়োজন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল মহাশক্তি যে ভালোবাসার রূপ, আমি তাকে আহ্বান করেছিলাম। কিন্তু তার জন্য আমার একটা আধারের প্রয়োজন ছিল। মা, তুমিই ছিলে সেই আধার। আপনি বলেছিলেন যে জয় মা বলে হাঁক দিলে আমি যেন ওই বাড়ির ভিতর প্রবেশ করি। কিন্তু ওই বাড়ির ভেতর প্রবেশ করার জন্য যে বেড়ার ফাঁক, সেটা আপনি কখন করলেন? ওই বেড়ার ফাঁক সীমন্ত নামে এক ব্রাহ্মণ তৈরি করেছিলেন, আর সেই সন্ধান আমাকে দিয়েছিলেন শীতের সামন্ত নামে আমাদের এক গুপ্তচর। তাহলে বুঝলে তো মা, আমি একা নই। তোমাদের সবার সাহায্যে আমি ওই দুষ্টুকে দমন করতে পেরেছি। সুধাময়ী আবার তাকে প্রণাম করলে তার দেখা দেখি অর্কপ্রভু কুলগুরুকে আর একবার প্রণাম করে নিল। কুলগুরু হেসে দুজনকে আশীর্বাদ করলেন। শুনছিলেন লেখক অভিজিৎ চক্রবর্তীর কলমে মহাশক্তি। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। বিশেষ সহযোগিতায় প্রায়ণ, বুবাই এবং সায়র। এডিটিংয়ে সায়র এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।